মহাভারতের এক পাণ্ডব আছে যার কথা হয়তো আজ ইতিহাস ভুলেই গেছে। অর্জুনকে নিয়ে অনেক কাহিনী আছে, ভীমের কথাকে নিয়ে অনেক কিংবদন্তি আছে, কিন্তু এই মানুষটা একাই কর্ণের 3 পুত্রকে হত্যা করেছিলেন। এমনভাবে যুদ্ধ করতেন বৃষ্টির ফোঁটাও তাকে স্পর্শ করতে পারত না। আবার এই মানুষটার সৌন্দর্যের জন্য একে কামদেবের সঙ্গে তুলনা করা হতো। তিনি ছিলেন পাণ্ডবদের চতুর্থ ভাই নকুল। আজকের এই ভিডিওতে নকুলকে নিয়ে আমরা যত অজানা তথ্য আছে সব আমরা জানার চেষ্টা করব, আর এই গল্প আপনাকেও শেষ পর্যন্ত ভাবতে বাধ্য করবে। নকুলের জন্ম কিন্তু অত্যন্ত রহস্যজনক ছিল, আর 5টা শিশুর মতো নকুলের জন্ম সাধারণ ছিল না। এক মুনির অভিশাপে মহারাজ পাণ্ডু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হারান, আর এই কারণে ঋষি দুর্বাসার কাছ থেকে কুন্তী শিখেছিলেন দেবতাদেরকে সন্তুষ্ট করে কিভাবে তাদের থেকে সন্তান লাভ করা যায়। মহারাজ পাণ্ডুর দ্বিতীয় স্ত্রী ছিলেন মাদ্রী। মাদ্রীকেও কুন্তী এই একই পদ্ধতি শিখিয়ে দেন, এবং মাদ্রী সেই পদ্ধতিতে দেবতাদের চিকিৎসক অশ্বিনীদয়কে সন্তুষ্ট করেন, এবং অশ্বিনীদয়দের আশীর্বাদে তার যমজ 2টি বাচ্চা হয়, একজন নকুল আর একজন সহাদেব। সংস্কৃত ভাষায় নকুল শব্দের 2টি অর্থ আছে, একটা হলো বেজি বা নেউল, আর দ্বিতীয়টা হলো বংশের সব থেকে সুন্দর সুদর্শন পুরুষ। এর মধ্যে একটা ঘটনা ঘটে যায়, পাণ্ডুর মৃত্যু ঘটে এবং মাদ্রী কিন্তু তার সঙ্গে সহমরণ বেছে নেন। আর এই সময় নকুল আর সহদেবের দায়িত্ব পড়ে কুন্তীর উপর। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন, কুন্তী তার নিজের 3 সন্তানের থেকেও নকুল আর সহদেবকে বেশি ভালোবাসতেন। আপনি জানলে হয়তো অবাক হয়ে যাবেন, সমগ্র কৌরব বংশের মধ্যে সব থেকে সুন্দরতম পুরুষ ছিলেন নকুল। তার মধ্যে এক ঐশ্বরিক আভা ছিল, আর এই আভা সহজেই সবাইকে আকৃষ্ট করত। কিন্তু সৌন্দর্য কি সবসময় আশীর্বাদ হতে পারে? ইতিহাস কিন্তু অন্য কথা বলে। যে জিনিস আপনাকে সব থেকে শক্তিশালী বানায়, হয়তো সময়ের আবহে সেই শক্তিই আপনার অভিশাপের কারণ হয়ে দাঁড়ায়। নকুলের ক্ষেত্রেও কিন্তু সেই একই জিনিস ঘটেছিল। পয়েন্টটা মনে রাখুন। কেন বললাম সেটা আমরা ভিডিওর শেষে অবশ্যই জানতে পারব। নকুল যে শুধু সুন্দর ছিল তাই নয়, তিনি ছিলেন অত্যন্ত শান্ত এবং তার দাদাদের প্রতি অত্যন্ত অনুগত। তবে এই সৌন্দর্যই কিন্তু নকুলের একমাত্র পরিচয় নয়। অন্যদের মতো নকুলও দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষা নিতেন, আর এই সময় নকুল হয়ে ওঠেন এক অথিরথি যোদ্ধা। তার প্রধান অস্ত্র ছিল অসি, মানে তলোয়ার। আর তলোয়ার চালানোতে তিনি এতটাই পারদর্শী ছিলেন, এত দ্রুত তলোয়ার চালাতে পারতেন নিপুণভাবে যে শত্রুরাও তার গতিবিধি টের পেতেন না। তিনি ঘোড়াদের ভাষা বুঝতেন। প্রজনন এবং প্রশিক্ষণ থেকে শুরু করে তিনি ঘোড়াদের রোগ নিরাময় করতে পারতেন, এবং সেই যুগে তার সমকক্ষ কিন্তু কেউ ছিল না। এমনকি সেই যুগে তিনি অশ্বচিকিৎসা বা অশ্বায়ুর্বেদ নামে একটি গ্রন্থ রচনা করেছিলেন। আর এটাই ভাবায় সেই যুগে তিনি রাজপুত্র হয়েও কতটা বৈজ্ঞানিক মনন ছিলেন। মহাভারতের বনবাসের একটি ঘটনা কিন্তু নকুলের জীবনের গুরুত্ব বুঝিয়ে দেয়। পাণ্ডবদের কাছে তিনি কত গুরুত্বপূর্ণ ছিলেন সেটা এই ঘটনা থেকে বোঝা যায়। সরোবরের জল পান করে 4 পাণ্ডবের মৃত্যু হয়, কিন্তু যক্ষের প্রশ্নের উত্তর দিয়ে যুধিষ্ঠির কিন্তু যক্ষকে সন্তুষ্ট করেছিলেন এবং যে কোনো এক ভাইয়ের জীবন বাঁচানোর সুযোগ পেয়েছিলেন। কিন্তু শুনলে অবাক হয়ে যাবেন, যুধিষ্ঠির কিন্তু ভীম বা অর্জুনকে বেছে নেন। তিনি বেছে নিয়েছিলেন শুধুমাত্র নকুলকে। কেন জানেন? যুধিষ্ঠির বলেছিলেন যে আমার 2 মা, একজন কুন্তী, একজন মাদ্রী। কুন্তীর ছেলে হিসাবে আমি বেঁচে আছি, তাই ধর্মের ভারসাম্য রক্ষার্থে নকুলকে বাঁচিয়ে রাখাটা অত্যন্ত প্রয়োজন। আর এই ঘটনাটা আমাদেরকে এটা বুঝিয়ে দেয় যে নকুল পাণ্ডবদের মধ্যে কতটা গুরুত্বপূর্ণ ছিল। এর পরের ধাপে আমরা দেখি 13 বছরের বনবাস, তার মধ্যে 1 বছরের অজ্ঞাতবাস। এই সময় পাণ্ডবরা ছদ্মবেশে বিরাট রাজার প্রাসাদে থাকতেন, আর সেখানে নকুল কিন্তু গ্রন্থিক নাম ধারণ করে অশ্বশালার প্রধান হিসাবে নিযুক্ত হন। তবে এক রাজপুত্র হয়ে এই যে ইগো ত্যাগ করার বিষয়, এটা কিন্তু নকুলের চরিত্রে একটা আলাদা ধাপ তৈরি করে। কারণ একজন রাজপুত্র হয়েও তিনি কর্মচারীর মতো অশ্বশালায় কাজ করেছেন, এবং সেই সময় তার অসাধারণ চিকিৎসায় বিরাট রাজার রুগ্ন ঘোড়াগুলো কিন্তু সুস্থ হয়ে ওঠে। এই সব কিছুর পাশাপাশি নকুলের ব্যক্তিগত জীবনও কিন্তু অত্যন্ত বৈচিত্র্যময় ছিল। পঞ্চপাণ্ডবের নিয়ম অনুযায়ী তিনি দ্রৌপদীর সঙ্গে বিয়ে করেছিলেন, এবং দ্রৌপদীর সঙ্গে তার কিন্তু একটা সন্তানও আছে। তার নাম ছিল শতানিক। এই শতানিক কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে অত্যন্ত বীরত্বের সঙ্গে লড়াই করেছিলেন। কিন্তু যে কথাটা হয়তো আমাদের জানা নেই সেটা হলো,
দ্রৌপদী ছাড়াও নকুলের কিন্তু আরও একজন স্ত্রী ছিলেন। তিনি চেদি রাজ্যের রাজকন্যা করেনুমতি। এই করেনুমতির গর্ভে জন্ম নেন নির্মৃত্যু। দুর্ভাগ্যের বিষয় হলো অশ্বত্থামা যখন কুরুক্ষেত্র যুদ্ধ শেষে পাণ্ডব শিবিরে অতর্কিতে হামলা করেন, সেই সময় কিন্তু নকুলের সন্তান শতানিককে তিনি নির্মমভাবে হত্যা করেছেন। কিন্তু নকুল বীর যোদ্ধা হয়েও তার সন্তানকে কিন্তু তিনি রক্ষা করতে পারেন। আর এই বিষয়টা নকুলের জীবনে কিন্তু একটা আলাদা ট্র্যাজেডি তৈরি করেছিল। কিন্তু এই সৌন্দর্যপূর্ণ শান্ত মানুষটা কুরুক্ষেত্র যুদ্ধে কিন্তু এক ভয়াবহ রূপ ধারণ করেছিলেন। প্রথম দিনে তিনি আর ভীম মিলে পাণ্ডব সেনাপতিদের নেতৃত্ব দিয়েছিলেন। যদিও তার বীরত্ব নিয়ে ইতিহাসে জয়গান গাওয়া হয় না, কিন্তু তিনি ছিলেন সাইলেন্ট কিলার। 18 দিনের কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি শল্য, দুঃশাসন, দুর্যোধন, এমনকি শকুনির মতো মহারথীদেরকেও কিন্তু তিনি পরাস্ত করেছিলেন। শুধু তাই নয়, তিনি শকুনের পুত্র উলুককেও কিন্তু হত্যা করেছিলেন নির্মমভাবে। আর এই হত্যার মাধ্যমে তিনি পাশা খেলায় যে প্রতিজ্ঞা করেছিলেন সেটা পূর্ণ করেন। যোদ্ধা নকুলের জীবনে এক অন্যতম কৃতিত্ব আছে, আর সেটা হলো কর্ণের 3 পুত্রকে নৃশংসভাবে হত্যা করা। সময়টা ছিল যুদ্ধের প্রায় শেষ পর্যায়ে। কর্ণের 3 পরাক্রমশালী পুত্র সুসেন, চিত্রসেন আর সত্যসেন, তারা একসঙ্গে একযোগে নকুলকে আক্রমণ করেছিল। কর্ণের বড় পুত্র সুসেন সেই নকুলকে অত্যন্ত কঠোরভাবে অপমান করেছিল, কিন্তু যুদ্ধক্ষেত্রে নকুলের তলোয়ারের এক কোপে সুসেনের মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর চিত্রসেন আর সত্যসেনকেও তিনি অত্যন্ত ক্ষিপ্রতার সাথে বধ করেন। এই ঘটনায় কর্ণের বুক কেঁপে উঠেছিল। তবে হ্যাঁ, কথাও অস্বীকার করা যাবে না যে যুদ্ধের 16তম দিনে কর্ণ নকুলকে পরাজিত করেছিল, কিন্তু কুন্তির দেওয়া কথা অনুযায়ী কর্ণ কিন্তু তাকে মুক্ত করে দেয়। যুদ্ধের পর বহু বছর কেটে গেছে। এখন পাণ্ডবরা মহাপ্রস্থানে যাচ্ছেন। এই মহাপ্রস্থানে যাওয়ার সময় দ্রৌপদী আর সহদেবের পরে নকুল কিন্তু মাটিতে পড়ে যান। ভীম অত্যন্ত অবাক হয়ে যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করে, নকুল তো অত্যন্ত ধার্মিক আর অনুগত ছিল, তাহলে তার কেন পতন হলো? যুধিষ্ঠিরের উত্তর ছিল কিন্তু অন্যরকম। নকুল সারা জীবন ধরে এটাই মনে করতেন তার মতো সুদর্শন আর রূপবান পুরুষ পৃথিবীতে আর দ্বিতীয় নেই। এই সূক্ষ্ম অহংকারের জন্যই কিন্তু তার পতন ঘটে। নকুলের এই গল্প কিন্তু আমাদের বড় একটা শিক্ষা দিয়ে যায়। আমাদের সব থেকে বড় শক্তি অনেক সময় আমাদের ইগোর কারণে, আমাদের অহংকারের কারণে অভিশাপ হয়ে দাঁড়ায়। কিন্তু একটা ঘটনা কিন্তু নকুলের জীবনেও ঘটেছিল এবং আমাদের জীবনেও ঘটে। আমরা অনেকেই দক্ষ, অনেক স্কিল্ড, স্মার্ট, কিন্তু নেপথ্যে কাজ করতে ভালোবাসি এবং আমাদের কাজের ক্রেডিট সম্পূর্ণ কিন্তু অন্য লোকে পায়। আমরা থেকে যাই নেপথ্যে, নিভৃতে কারো ছায়ার তল। এই ঘটনা কি আপনার সঙ্গেও ঘটে না? কিন্তু এই মানুষগুলোই কিন্তু আসলে সিস্টেমকে দাঁড় করিয়ে রাখে। এরাই কিন্তু সিস্টেমের ব্যাকবোন, মেরুদণ্ড। যদি সহমত হন অবশ্যই কমেন্টে এটা জানাবেন। আর যদি এই ভিডিওটা আপনার জীবনে কোনো ভ্যালু অ্যাড করে এবং নতুন করে কিছু ভাবতে শেখায়, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।